আমার নিদারুণ শ্যাম তোমায় নিয়ে বনে আসিলাম। আমার নিদারুণ শ্যাম তোমায় নিয়ে বনে আসিলাম। সন্ধ্যা হলো বন মাঝে, কোথায় আমি রইলাম বসে। আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে। আমার নিদারুণ শ্যাম তোমায় নিয়ে বনে আসিলাম। আসলে আপনারা বুঝতেই পারছেন যে এটা হলো সেই রূপবান পালার একটা গান আর কি। সেই রূপবান পালা আমাদের সেই লোকসংস্কৃতির একটা সেই নামকরা পালা। এই পালা মানুষের মুখে মুখে সেই সময়ে সেই আগে থেকেই সেই মানুষের মুখে মুখে এই রূপবান পালার কথা শোনা যেত। সেই রূপবান পালা সেই রেডিওতে প্রচার হতো, তারপর টিভিতে প্রচার হতো, তারপর সেই রূপবান পালা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। এই রূপবান পালা আসলে আমাদের লোকসংস্কৃতিতে একটা বিশাল একটা এই ভূমিকা রাখে। এই বিশেষ করে লোকসংস্কৃতির যেগুলো পালা আছে, গান আছে, যেমন পুঁথিপাঠ, ইউসুফ জুলেখার কাহিনী, তারপর সোহরাব রুস্তম পালা, তারপর এজিদ কারবালা, তারপর তিলেক তারা, লাইলি মজনু, অনেক পালা এরকম আছে যেগুলো আমাদের লোকসংস্কৃতি অর্থাৎ গ্রামের সংস্কৃতির সঙ্গে খুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এখনকার প্রজন্মে যেগুলো বাচ্চারা আছে সেগুলো তারা হয়তো এসব পালা গানের কথা তাদের বলার কথা না। তার কারণ এ সময়ে এসব পালা গানগুলো আর হয় না। সেই আগে হতো, আমরা তখন শিশুই ছিলাম বলতে গেলে, সেই শিশুকালে বলতে গেলে সেই সময় আমরা দেখেছি যে গ্রামে গ্রামে বিভিন্ন ক্লাব ছিল। এই ক্লাবে এই লোকসংস্কৃতির এইসব বিভিন্ন পালা, ছড়াগান, তারপর বাহাস, এগুলোর চর্চা হতো। দেখা গেল যে এক কবিয়াল আর এক কবিয়ালকে ঘায়েল করত তার বাক্য বাণে, তার বাক্য দিয়ে, যে কিভাবে বাক্য চয়ন করতে হয় তাৎক্ষণিকভাবে সে বাক্য বা সেই শব্দ তৈরি করে সুর করে তাৎক্ষণিকভাবে তার বিপক্ষের দলকে সে হারিয়ে দিত, বা তাদের দুই পক্ষের মধ্যে সুন্দর সেই রাত ভর ধরে বাহার চলত। সেই লোকসংস্কৃতি থেকে আমরা অনেক দূরে চলে গেছি আসলেই। তো এই যে রূপবান পালাটা, এই রূপবান পালাটা আসলেই অনেক হৃদয়গ্রাহী। এটা এখনও গ্রামের যারা বৃদ্ধ, তারপরে মধ্যবয়স্ক, বা যারা এই
মানে 40 বছর বয়স হবে যাদের, তারা বোধ করি তারা এইসব পালা গান তারা শুনেছে আর কি। তো সেই আমার নিদারুণ শ্যাম তোমায় নিয়ে বনে আসিলাম। আসলে এই এই লোকপালাটার মানে রূপবান পালাটার একটা বিশেষ আবেদন আছে। বিশেষ করে এই পালাটার একটা মানে থিম হলো যে 12 মাসের একটা শিশুর সঙ্গে সেই রাজার হুকুমে সেই মানে ইয়েকে হুকুম দেওয়া হয়, সেই রূপবানকে বলা হয় যে তোমাকে এই বিয়ে বসতে হবে এই বাচ্চার সঙ্গে, এই 12 মাসের বাচ্চার সঙ্গে বিয়ে বসতে হবে। এই যে একটা আহাজারি, এই যে রূপবানের যে আহাজারি, এই আহাজারিটা সত্যিই করুণ। সেই জন্য রূপবান এই ধরনের করুণ গান দিয়ে মানে শুরু করত তার সেই মানে আকুতি মিনতি শুরু করত। আর গ্রামের মানুষ সেই মন দিয়ে শুনত, তারা একদম ভুলে যেত তাদের মানে দৈনন্দিন জীবনের কী কাজ সেগুলো ভুলে যেয়ে তারা সেই পালার সঙ্গে তারা একদম মনোনিবেশ করে তাদের মনটা হারিয়ে যেত সেই রূপবানের সেই গানের সঙ্গে, সেই রূপবানের সেই ডায়ালগ, সেই কথোপকথনের সঙ্গে আর কি। রূপবানের এই পালার আরেকটা গান আছে, সেই গানটা হলো বাড়ির ওই না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা গো বাড়ির ওই না দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা গো। এটা বাকি দিতে একটু।
আসলে খুব করুণ অবস্থা যে রূপবানের সেই 12 মাসের বাচ্চার সঙ্গে তার রাজার হুকুমে সেই বিয়ে করতে হচ্ছে বা বিয়ে বসতে হবে, এবং সেই বিয়ে করে সেই বনবাসে যেতে হবে। সেই বনবাসে যেতে হবে। সেই বনবাসে যাওয়া কি সেই চারটিখানি কথা? সেই বনবাসে, সেই বনে গেলেও সেখানে অনেক বাধা আছে। যেমন অনেক নদী খাল পার হতে হয়, সেই নদীতে আছে খেয়া, সেখানে আছে মাঝি। সেই মাঝিকে মানে সেই মাঝিকে মানে গান গেয়ে সেই মাঝির মনকে খুব সফট করে, মনকে গলিয়ে সেই নদী পার হতে হয় সেই রূপবানকে। সেই রূপবান সেই মাঝির উদ্দেশ্যে সেই গান গায়, গান গেয়ে তারপর সেই খেয়া পার হয়। মাঝিও তাকে বলে না যে তোমাকে টাকা দিতেই হবে, মানে তার তো কোনো অর্থকড়ি নেই, সে কোত্থেকে দিবে? সে রাজার হুকুম, তাকে পালন করতে হবে, বনবাসে যেতে হবে, তা না হলে তার গরদান যাবে। আর এই 12 মাসের শিশুর সঙ্গে তাকে বিয়ে বসতে হবে। কি করুণ কাহিনী! আমরা যারা দেখতাম তখন আমরা মনে করতাম যে আসলে এদের একটা প্রবলেম। কি প্রবলেম? মানে আমরা শিশু বলে কোনো কথা নয়, সেখানে নাতি, নানা, নানি, সে বাবা, ছেলে, মেয়ে সবাই যেন সেই পালার সঙ্গে একাত্ম হয়ে যেত। সেই রূপবানের সেই মানে তার ব্যথাতুর চিত্ত, সেই ব্যথাতুর মনের সঙ্গে সবাই একাত্ম হয়ে যেত আর কি। তা আসলেই এই রূপবান পালা বেশ একটা ইমেজ ছিল সেই সময়ে। অবশ্যই এই রূপবান পালা নিয়ে সিনেমা হয়েছে, সেই রূপবান, রঙিন রূপবান, অনেক কিছু হয়েছে। আসলে এগুলো সেই লোকজ সংস্কৃতি থেকে চলে এসছে। তো গ্রামে দেখা যায় যে এই যে লোকসংস্কৃতির যে চর্চাগুলো, যে লোকগান বা এই লোকপালা যেগুলো, এই লোকপালার মধ্যে যেমন অনেক পালা আছে, যেমন তিলেক তারা, লাইলি মজনু, তারপর সোহরাব রুস্তম, এগুলো পালা। তারপরে আরও আছে এজিদ কারবালা। এই পালাগুলো বিশেষভাবে মন ছুঁয়ে গেছে মানুষের। যেমন সেই তিলেক তারার একটা মানে তিলেক তারার একটা দৃশ্যের কথা বলবো। সেই তিলেক তারা দেখাচ্ছে যে একটা সতী নারী, সেই সতী নারীর স্বামীকে রাজার হুকুম হয়েছে যে সেই সতী নারীর স্বামীকে কতল করতে হবে, তাকে তার গর্দান নিতে হবে, তার কল্লা কেটে নিতে হবে। তখন জাল্লাদ, সে মঞ্চের উপর দেখা যাচ্ছে সে জাল্লাদ সেই বিশাল একটা রামদা নিয়ে, একদম সেই রামদা সে কাঁধে করে নিয়ে, সে মঞ্চের ওইদিকে যাচ্ছে, মঞ্চের এইদিকে যাচ্ছে আর আসছে। আর সেই সঙ্গে সেই গান হচ্ছে, সেই মনোমুগ্ধকর গান হচ্ছে। সেই গানগুলো খুব মানে সেখানে যন্ত্রসঙ্গীত ছিল, সেই যন্ত্রসঙ্গীতের সঙ্গে সেই গান হচ্ছে। যে সে গানগুলো এরকম, সেই জাল্লাদকে ভুলানোর জন্য সেই গান, সতী নারী তার স্বামীকে যেন বধ না করা হয়, সেই জন্য সে জাল্লাদকে সেই অনুনয় বিনয় করে সে জাল্লাদের উদ্দেশ্যে সে গান নিবেদন করছে তার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। যেমন সে গানগুলো এরকম একটু মনে পড়ে। অবশ্য আঞ্চলিক এক একটা অঞ্চলে এক এক ধরনের সুর আছে অবশ্য, মানে উত্তরাঞ্চলে এক ধরনের সুর, দক্ষিণাঞ্চলে এক ধরনের সুর, সুরের ভিন্নতা আছে। সেখানে একটা শব্দকে ভাঙিয়ে ভাঙিয়ে একটু দীর্ঘায়িত করা হয়। যেমন ও কি দয়াল বিহি বিহি গো,
এই ছিল মোর কপালের লেখা, বিবি গো, ও কি দয়াল বিবি গো, ওই এই ছিল মোর কপালের লেখা, গো। তারপর এবার জাল্লাদের নাম নিয়ে জাল্লাদকে লক্ষ্য করে জাল্লাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য জাল্লাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে জাল্লাদকে স্মরণ করে সে গান গাচ্ছে এরকম, ও কি আল্লাদ রে, ও জাল্লাদ মেরো না মেহেরো না মোর পতি রে, ও কি আল্লাদ রে, ও জাল্লাদ মেরো না মোর পতি রে। মানে সেই সময় এই যে জাল্লাদকে উদ্দেশ্য করে যে সেই সতী নারী যে গানটা সে সে আকুতি মিনতি করে জাল্লাদের উদ্দেশ্যে সে গানটা নিবেদন করল, তখন জাল্লাদের মন গলে গেল। তখন জাল্লাদ বলছে, না না, এ তো হতে পারে না, এ তো দেখছি সতী নারী, এই সতী নারীর পতিকে কখনো আমি কতল করব না, কখনো আমি কোপ দিয়ে কাটবো না, এ হতে পারে না। রাজার অনেক নুন খেয়েছি, অনেক কাজ করেছি, কিন্তু আজ এই সতী নারীর পতিকে আমার বাঁচাতে হবে, এই সতী নারীর পতিকে আমি বাঁচাবো। এই বলে সেই জাল্লাদ সেই মহিলাকে সেই সতী নারীকে বলে যে তোমার কোনো অসুবিধা নেই, আমি তোমার স্বামীর সেই পোশাকগুলো আমি চাই, সেই পোশাকগুলো তুমি আমাকে দিবে, আমি সেই পোশাকগুলোতে সেই মুরগি জবাই করে, না হলে সেই বকরি জবাই করে, তার রক্ত দিয়ে সেই পোশাকগুলো, সেই পাঞ্জাবি পায়জামাগুলো মেখে রাজার কাছে নিয়ে যে বলবো যে রাজামশাই, এই তো আমি তো সেই লোককে সেই মেরে ফেলেছি। রাজা অবশ্যই আমাকে বিশ্বাস করবে, তার কারণ আমি পুরাতন একজন জাল্লাদ, এতে কোনো সন্দেহ নাই। পতিনারী, তোমার কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেব। আসলেই এটা একটা প্রবলেম বটে। আমরাও তখন চিন্তা করতাম, হায়রে এই জাল্লাদ কীভাবে এইরকম করে একটা রামদা নিয়ে এইরকম করে ঘুরছে। আসলেই ওই রামদা যদি ওই সেই পতিনারীর সেই স্বামীর কাল্লার যদি একটা কোপ দেয় তাহলে কেমন হবে। আমরাও তখন ভয় পেয়ে যেতাম, সবাই যেন ভয় পেয়ে যেতাম। আমরা তখন সবাই যেন সেই জাল্লাদের পক্ষে হয়ে যেতাম। হ্যাঁ, জাল্লাদ ঠিক কাজ করেছে, জাল্লাদ আসলেই ভালো জাল্লাদ, জাল্লাদ আসলে সেই পতিনারীর সেই স্বামীকে বাঁচিয়ে দিয়েছে, একটা সুন্দর কাজ করেছে। আসলে আমাদের সেই সময় যে প্রত্যেকটা সিকোয়েন্স একটার পর একটা যখন দৃশ্য আসতো, তখন আমাদের মনে হতো যে এরপরে এই দৃশ্য আসবে। দৃশ্যগুলো সহজ সরল, খুব সহজ সরল, সাদামাঠা, যে এরপরে এই ঘটবে, এটা যেন আমরা আগেই বুঝে ফেলতাম। এই একটা ছোট বাচ্চাও বুঝে ফেলতো যে এরপরে এই হবে। তারপর এই বৃদ্ধ লোকটা যে দেখছে সেও বুঝে ফেলতো যে আমার বাবা, আমার কাকা
বা চাচা যারা দেখছে তারাও মনে করতো যে এরপরে এই ঘটনা ঘটছে, তবুও যেন একটা থ্রিল মানে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, তবুও একটা তাদের অভিনয়, তাদের যে অভিনয় শৈলী, তাদের যে আকুতি মিনতি, সেই গানের মধ্যে যে একটা আহাজারি, এই আহাজারিটা সত্যি সে হৃদয় বলে দেয়। তো এই গ্রামের সংস্কৃতিতে এই পালা গানগুলো সাধারণত দেখা যেত যে যখন এই আমন ধানের জন্য রোপা, আমন ধানের যখন এই মানে এই মানে আমন ধানের যে বীজতলা থেকে যে ইয়েগুলো নিয়ে আসে, চারাগুলো নিয়ে আসে, ওই চারাগুলো যখন বপন করে, চারাগুলো বপন করার পরে তখন এই